হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের দ্রবণ চ্যাপ্টারের ফোর্থ কোয়ালিটেটিভ প্রপার্টি অর্থাৎ অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ এই টপিকটা পড়ব। তো এটা শুরু করার আগে বলতে চাই যে যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে যে আমি আমার ভিডিওগুলো বানানোর জন্য আরও বেশি মোটিভেশন পাবো এবং আরও বেশি বেশি করে ভিডিও বানাতে থাকবো এবং তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে থাকো। এখন এই অভিস্রবণ অর্থাৎ অসমোসিস এই শব্দটা তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় থেকেই শুনে আসছো আর কি। ডিফিউশন এবং অসমোসিস অর্থাৎ ব্যাপন এবং অভিস্রবণ এর তুলনামূলক আলোচনা আমরা নিচু ক্লাসে করে এসেছি। তবু আমাকে এখানে অসমোসিস অর্থাৎ অভিস্রবণের সংজ্ঞাটা বলতেই হবে শুরুতে। তো সেটা করার জন্য আমরা কী করবো, একটা ছবি আঁকবো। দেখো একটা ছবি আঁকছি যেখানে দুটো আলাদা কম্পার্টমেন্ট আছে, মাঝখানে একটা সেপারেশন আছে, মাঝখানে একটা সেপারেশন। এই সেপারেশনটাকে বলা হয়, আমরা বলছি সেমি পারমিয়েবল মেমব্রেন। এরপর থেকে আমরা এটাকে এসপিএম বলবো, সেমি পারমিয়েবল মেমব্রেন। দুটো আলাদা সলিউশন, ঠিক আছে? এখানে একটা সলিউশন আছে, এখানে একটা সলিউশন আছে, সেম সলিউশন। সেম মানে কি, ধরো এখানে যদি আমি জলের মধ্যে চিনি মেশাই তাহলে এখানেও জলের মধ্যে চিনিটাই মিশিয়েছি, অন্য কিছু না। কিন্তু কনসেন্ট্রেশন হচ্ছে এখানে C1, এখানে হচ্ছে C2, এবং ধরে নেওয়া যাক যে C1 গ্রেটার দেন C2, C1টা C2 থেকে বেশি। তাই যদি হয় তাহলে এই সেমি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ অর্ধভেদ্য পর্দা বাংলাতে বলি আমরা, এই পর্দাটা ভেদ করে কম গাঢ়ত্ব অর্থাৎ যার কনসেন্ট্রেশন কম C2, এইখান থেকে বেশি যে গাঢ়ত্ব অর্থাৎ মোর কনসেন্ট্রেটেড যে সলিউশন, তার দিকে একটা ফ্লো হবে। কিসের ফ্লো হবে? সলভেন্ট মলিকিউলের ফ্লো হবে, দ্রাবক অণুর ফ্লো হবে, ঠিক আছে? তো আমরা লিখছি, দেখো একটা অ্যারো দিচ্ছি, এখানে অ্যারোটা অন্য কালার দিয়েই দিই। একটা এদিকে আমি অ্যারো দিলাম, এদিকে কে যাচ্ছে এদিকে, এখানে আমি লিখলাম সলভেন্ট। অর্থাৎ সলভেন্ট মলিকিউলগুলো যদি C2 থেকে C1 এর দিকে যায়, অর্থাৎ কম থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে দুটো দ্রবণের কনসেন্ট্রেশনের যে ডিফারেন্সটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এই সলভেন্টের যে চলে যাওয়াটা, এটাকে আমরা সলভেন্টের স্বতঃস্ফূর্ত প্রবাহ বলি, স্পন্টেনিয়াস ফ্লো। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত দুটো সলিউশনের কনসেন্ট্রেশনটা সমান হয়ে যাচ্ছে, যতক্ষণ না ইকুয়ালাইজ করে ততক্ষণ কিন্তু এই ফ্লোটা চলতে থাকবে। এবার এই সলভেন্ট মলিকিউলের যে ফ্লোটা থ্রু এসপিএম, এই ফ্লোটাকেই আমরা বলছি অসমোসিস। এবার এটাকে দুভাবে আমরা ডিফাইন করি, আইদার এরকম একটা কনসেন্ট্রেশন কম আর একটা কনসেন্ট্রেশন বেশি, এইরকম দুটো সলিউশনকে সেপারেট করা হয়েছে, অথবা আরও একটা ডায়াগ্রাম আঁকা যায় যেখানে আমি মাঝখানে আবারও এসপিএমটা দিচ্ছি। এইবার তাহলে এটা হচ্ছে আমার এসপিএম। এবার আমি একদম পিওরলি এইদিকে আমি রাখছি শুধুমাত্রই সলভেন্ট, আর এইদিকে রাখছি সলিউশন, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি ব্যাপারটাকে একটু সোজাভাবে বলতে চাই, তাহলে ধরো এখানে আছে H2O প্লাস জল প্লাস সুগার, জল আর চিনির সলিউশন, আর এইখানে শুধুই আছে কে? জল। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমরা কি বলছিলাম যে কম থেকে C2র কনসেন্ট্রেশন কম, এখানে লিখি কনসেন্ট্রেশন হচ্ছে C2র কম, তাহলে কম থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যাচ্ছে সলভেন্টটা। তাহলে এখানে যখন শুধুই জল আছে তাহলে জলের মধ্যে তো কোনো সলিউট বা চিনি তো নেই, তার মানে ওর কনসেন্ট্রেশন তো জিরো, ঠিক আছে? মানে সলিউশনের রেসপেক্টে কনসেন্ট্রেশন জিরো। যদিও পিওর সলভেন্টের আলাদা কনসেন্ট্রেশন টার্ম একটা হয়, সেটা আমরা অন্য কোথাও আলোচনা করেছিলাম কনসেন্ট্রেশন টার্মে, আর সেইটা আমরা এখানে
কী বলবো বিবেচনার মধ্যে আনছি না আর কি। তো এখানে যেহেতু চিনি রয়েছে জলের মধ্যে, তার একটা সার্টেন কনসেন্ট্রেশন আছে। এখানে চিনি নেই মানে কনসেন্ট্রেশন নেই এরম ধরে নিচ্ছি, বা কনসেন্ট্রেশন কম আছে। তাহলে এখানে ফ্লোটা কোন দিকে হবে? সলভেন্ট থেকে সলিউশনের দিকে ফ্লো হবে, যেহেতু এটা কম গাঢ়ত্বের বা গাঢ়ত্ব 0 বলে ধরে নিচ্ছি। তাহলে কম থেকে বেশির দিকে, বেশি গাঢ়ত্বের দিকে যখন জলটা যদি এখানে আস্তে আস্তে আসতে থাকে, তাহলে এই সলিউশনটা আস্তে আস্তে কী হবে? ডাইলিউট হবে, লঘু হবে। তাহলে মূল ব্যাপার যেটা দাঁড়ালো সেটা আমরা এখানে ডেফিনিশন আকারে লিখি। ডেফিনিশন অফ কি? তাহলে অসমোসিস। অসমোসিসের ডেফিনিশন হচ্ছে ইট ইজ spontaneous flow of solvent molecules from বলে আমরা দুটো অপশানই লিখছি। এক নম্বর হচ্ছে less concentrated to more concentrated solution, আর 2 নম্বর হচ্ছে solvent to solution। ঠিক আছে, কখন? separated through separated from each other with a SPM। এবার দেখে নিই ফ্রম, এখানটা একটু লিখে দিই যে থ্রু SPM, অর্থাৎ সেমি পারমেবল মেমব্রেন দিয়ে সেপারেট করা আছে এরকম দুটো জিনিস, আইদার লেস কনসেন্ট্রেটেড এবং মোর কনসেন্ট্রেটেড সলিউশন, অথবা সলভেন্ট এবং তার সলিউশন। এই অবস্থায় সলভেন্ট মলিকিউলের স্পন্টেনিয়াস ফ্লো কোন দিক থেকে সেটা তো এখানে মেনশন হলোই। তাহলে সলভেন্ট মলিকিউলের যে স্পন্টেনিয়াস ফ্লোটা, এটাই হচ্ছে অসমোসিস। কিন্তু এইখানে এই অসমোসিসের যে ডেফিনিশনটা আমরা এইভাবেই লিখবো আর কি। ডেফিনিশনে এর থেকে বাইরে আর কিছু লেখার দরকার নেই। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ওভারলুক করে যাই। সেটা হচ্ছে যে দেখো, আমরা বলছি যে স্পন্টেনিয়াস ফ্লো অফ সলভেন্ট মলিকিউলগুলো মানে এই যে SPMটা অ্যাকচুয়ালি সেমি পারমেবল মেমব্রেন, এই মেমব্রেনটা এমনইভাবে তৈরি যেখান থেকে খালি সলভেন্ট মলিকিউলগুলোই পাস করতে পারে এটার ভেতর দিয়ে, সলিউট মলিকিউলগুলো পাস করতে পারে না। কেন পারে না? কারণ সলভেন্ট মলিকিউলগুলো তাদের সাইজ অনেক ছোট হয়, তাই তারা পাস করতে পারে। তাহলে একটা জিনিস ভাবো, যদি সলভেন্ট মলিকিউল মানে এখানে জলের মলিকিউল যদি এখান থেকে এইদিকে যেতে পারে, তাহলে এখান থেকে এইদিকেও তো আসতে পারে জলের মলিকিউল, ওই একই SPMকে ভেদ করে, নিশ্চয়ই পারে। এবং সেটা হয়ও আর কি। কী হয়, যদি সলভেন্ট মলিকিউল এখান থেকে মানে কম থেকে বেশির দিকে বা সলভেন্ট থেকে সলিউশনের দিকে যদি মানে যতটা যে রেটে ফ্লো হচ্ছে, উল্টো দিকেও ফ্লোটা হয় কিন্তু তার রেটটা একেবারে নেগলিজেবল, ঠিক আছে? কিন্তু ফ্লো অবশ্যই হয়। আমরা এখান থেকে এই দিকেও একটা ফ্লো ছোট করে দেখাবো। অরিজিনাল ফ্লোটাকে আমরা একটা বড় অ্যারো দিয়ে দেখাচ্ছি, আর যে ফ্লোটা আমরা ইগনোর করি সেটাকে আমরা একটা ছোট অ্যারো দিয়ে দেখাবো। এখানেও দেখাবো একটা ছোট অ্যারো দিয়ে। তাহলে বাস্তবে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে সলভেন্ট থেকে সলিউশনের দিকে ফ্লো তো হবেই, স্পন্টেনিয়াস ফ্লো, বা লেস থেকে মোর কনসেন্ট্রেটেডের দিকে স্পন্টেনিয়াস ফ্লো হবে। পাশাপাশি উল্টো দিকের ফ্লোটাও হয়, কিন্তু সেটার পরিমাণ এতটাই কম যে সেটা নেগলিজেবল। তো আমরা কি করি, আমরা এইখানে দেখো, আমি এখানে লিখেছি যে ইট ইজ আ স্পন্টেনিয়াস ফ্লো, ঠিক আছে? আমি এইখানে এইটাকে একটু মডিফাই করে আমি এখানে ব্র্যাকেটে একটা টার্ম লিখছি, সেটা হচ্ছে নেট ফ্লো। ব্র্যাকেটে আমি নেট লিখলাম। তা নেট ফ্লো মানে কোনটা? যোগ বিয়োগ করে ফাইনালি যেটা হচ্ছে।
এখন এইখান থেকে একটা খুব সুন্দর দুটো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন খুব কমন আর কি, খুব বানানো যায় আর কি, সেটা দেখো লিখছি। তার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই এসপিএম ব্যাপারটা নিয়ে যা বললাম, অর্থাৎ সেমি পারমেবল মেমব্রেন ব্যাপারটা কি সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে এসপিএম ইট ইজ আ স্পেশাল membrane which allows only solvent molecules to pass through it, because solute molecules are bigger in size and hence cannot pass through SPM। ঠিক আছে, এবার এসপিএম এর এক্সাম্পল কি আছে? সেমি পারমেবল মেমব্রেন দু রকম হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়াল। তো ন্যাচারালগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর অফ প্ল্যান্টস। দু নম্বর হচ্ছে অ্যানিম্যাল ব্লাডার, প্রাণীদের বিশেষ করে শূকরের মূত্রথলি, ব্লাডার মানে মূত্রথলি, এটা এসপিএম হিসেবে কাজ করে। এই দুটো হচ্ছে ন্যাচারাল এসপিএম এর এক্সাম্পল। আর আর্টিফিশিয়াল একটা খুব কমনলি ইউজড হয়, সেটা হচ্ছে কপার ফেরোসায়ানাইড, Cu2Fe(CN6), এটার নাম হচ্ছে কপার ফেরোসায়ানাইড। যখন আমরা ইউনিট 9-এ কমপ্লেক্স পড়বো আর কি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, সেখানে আমরা এদের আইইউপিএসি নাম শিখবো। এদের আইইউপিএসি, এই পার্টিকুলার কম্পাউন্ডের আইইউপিএসি নাম হচ্ছে কপার হেক্সাসায়ানোফেরেট। আমি নামটা এখন লিখছি না, পরে লিখবো যখন ওই চ্যাপ্টার পড়াবো তখন। আপাতত এই নামটা মনে রাখা সহজ। এখন এই কৃত্রিম যে এসপিএমটা এটা তৈরি করা হয়েছে, তার কারণ হচ্ছে যে এই ন্যাচারাল যে এসপিএমগুলো, এইগুলো খুব বেশি প্রেশার এরা উইথহেল্ড করতে পারে না। বেশি প্রেশারে এসপিএমটাই মানে ফেটে যায় আর কি, ওটাই তখন ইয়ে হয়ে যায়। যে কারণে কৃত্রিমভাবে এসপিএম তৈরি করা হয়েছে, যেগুলো খুব উচ্চ চাপ সহ্য করতে পারে এবং সেখান থেকে অনায়াসেই অসমোসিস প্রসেসটা চলতে পারে। দেখো দুটো কোয়েশ্চেন এখানে লিখেছি আমি। প্রথমটা হচ্ছে একটা এমসিকিউ, বলছে ইন অসমোসিস ফ্লো অফ সলভেন্ট পার্টিকেলস টেক্স প্লেস। সলভেন্ট পার্টিকেলের ফ্লোটা কোন দিকে হয়? অনলি ফ্রম লেস কনসেন্ট্রেটেড টু মোর কনসেন্ট্রেটেড সলিউশন। দু নম্বর হচ্ছে উল্টোটা, অনলি ফ্রম মোর টু লেস কনসেন্ট্রেটেড। তিন নম্বরটা হচ্ছে বোথ ফ্রম লেস টু মোর কনসেন্ট্রেটেড। আর চার নম্বর হচ্ছে কোনো মুভমেন্টই হয় না। এখন যেহেতু ডেফিনিশনে আমরা এটা লিখি যে ফ্লো অফ সলভেন্ট ফ্রম লেস টু মোর কনসেন্ট্রেটেড অর লোয়ার টু হায়ার কনসেন্ট্রেটেড সলিউশন, অথবা সলভেন্ট টু সলিউশন, সেই জন্য আমাদের মাথায় সবার আগে এটাই স্ট্রাইক করে যে লেস টু মোর, এবং আমরা এটাতে টিক দিয়ে দিই। কিন্তু এটা অপশানটা কারেক্ট নয়। কারেক্ট অপশান হচ্ছে এটা, যে দুদিক থেকেই ফ্লো অফ সলভেন্ট হতে পারে, কিন্তু নেট ফ্লো অফ সলভেন্টটা হয় কোন দিকে? লেস টু মোর কনসেন্ট্রেটেড। খুব কেয়ারফুল থাকতে হবে এই কোয়েশ্চেনটাতে, কারণ এটা আসা মাত্রই আমরা এই পার্টিকুলার অপশানটাতেই সবাই টিক মেরে আসি, যেটা রং। সেকেন্ড কোয়েশ্চেনটা অবশ্যই এমসিকিউ নয়, এমসিকিউ টাইপের ফর্ম করা যায় এটাকে, কিন্তু আমি এখানে এমসিকিউ লিখতে গেলে অনেক জায়গা লাগতো, সেজন্য এরকমভাবে লিখেছি। দেখো দুটো সলিউশনকে সেপারেট করা আছে, এটা এসপিএম FeCl3 ফেরিক ক্লোরাইড, আর এটা কপার ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এই দুটো সলিউশনকে আলাদা করে রাখা আছে। আর একটা ইনফরমেশান এরকম দেওয়া আছে যে ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইডের রিয়াকশান করানো হয়, তাহলে একটা কম্পাউন্ড তৈরি হয় ফেরিক ফেরোসায়ানাইড, যেটার নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু। একটা
প্রুশিয়ান ব্লু একটা নীল কালারের অনেকগুলো ভ্যারাইটি হয়, তো তার মধ্যে একটা কালারকে আমরা বলি প্রুশিয়ান ব্লু। তো সেই কালারের মতন সেম কালারের এই কম্পাউন্ডটার প্রেসিপিটেশন তৈরি হয়। এটা হচ্ছে একটা আলাদা ইনফরমেশন যে এদের রিয়াকশানে এটা তৈরি হয়। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যদি এই দুটো সলিউশনকে সেপারেট করে রাখা হয় এসপিএম এর মাধ্যমে, তাহলে ইন হুইচ সাইড অফ দ্য এসপিএম ব্লু কালার উইল ফর্ম, কোন দিকে ব্লু কালারটা তৈরি হবে? এ কি এদিকে আসবে এবং এই দিকে এসে রিয়াকশানটা এই কম্পার্টমেন্টে হবে, নাকি FeCl3 ডান দিকের কম্পার্টমেন্টে যাবে এবং গিয়ে ওইখানে ব্লু কালার ফর্মেশনটা হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। একটু ভেবে দেখো, এখানে আসলে আনসারটা যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কালারেশন ব্লু কালার তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ অসমোসিস মানে হচ্ছে ফ্লো অফ সলভেন্ট। এখন এদের সলিউশন মানে এদের অ্যাকুয়াস সলিউশন, তো সলভেন্ট হচ্ছে জল। তো জল যদি এখান থেকে এদিকে যায় বা এখান থেকে এদিকে যায়, তাতে কী লাভ? রিয়াকশান তো কিছু হচ্ছে না। দুটো সলিউট পার্টিকেলকে তো নিজেদের মধ্যে মিশতে হবে এবং রিয়াকশান করতে হবে। এখন সলিউট তো এসপিএম তো অ্যালাউ করবে না ওকে। সুতরাং আনসার কী হবে? যে কোনো ব্লু কালার তৈরি হবে না। কিন্তু এই কোয়েশ্চেনটাতে আমরা অনেক সময় গড়বড় করে আসি, হয় কেউ লেখে এদিকে হবে, কেউ লেখে এদিকে হবে। হ্যাঁ, FeCl3 ছোটো পার্টিকেল, সুতরাং ও এইদিকে চলে আসবে এবং এই ডান দিকের কম্পার্টমেন্টে হবে, এইরকম লিখে টিকে আসে। কম্পার্টমেন্ট দুটোর নাম দেওয়া থাকে, ধরো এটা এ, এটা বি, তাহলে এ কম্পার্টমেন্টে হবে বা বি কম্পার্টমেন্টে হবে, এরকম অপশান থাকবে MCQতে। তো খুব কেয়ারফুল যে এখানে নো কালার উইল ফর্ম। কেন হবে না সেটা আরেক লাইন লিখে নাও তোমরা এমনিতেই, যেহেতু এই দুটোই হচ্ছে সলিউট পার্টিকেল, সুতরাং এরা এসপিএমের মধ্যে থেকে কেউ কোনো দিকে যেতে পারবে না, সুতরাং কোনো কালার তৈরি হবে না। ঠিক আছে, এইবার আমরা আসছি আমাদের আজকের টপিকের মানে হেডিং যেটা ছিল অসমোটিক প্রেশার কাকে বলে সেটা। তো অসমোটিক প্রেশার বলার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে আগে। ছবি আঁকার চেষ্টা করছি। এবার একটা ইউ শেপড একটা পাত্র আছে, এই পাত্রের এই মাঝামাঝি জায়গাতে এইখানে একটা এই ব্লকটা হচ্ছে একটা এসপিএম। ঠিক আছে, এইটা হচ্ছে এসপিএম। এইবার কি করা হয়েছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এইখানে মোটামুটি এই রকম লেভেল পর্যন্ত সলিউশন আছে। সাপোজ এইটা হচ্ছে সলভেন্ট, অনলি সলভেন্ট, আর এই দিকে এই সেম হাইটে এখানে আমি সেম হাইট পর্যন্ত এখান থেকে আমি সলিউশন ঢালছি। যদি এটা জল হয় তাহলে এটা জল প্লাস চিনি বা জল প্লাস ইউরিয়া বা জল প্লাস গ্লুকোজ যা ভাববে, অবশ্যই নন ডিসোসিয়েটিভ এবং নন অ্যাসোসিয়েটিভ সেই রকম। তাহলে এই পর্যন্ত আমি রাখলাম। যে মুহূর্তে আমি জলটা এখানে ঢেলে এই দুদিকে হাইটটা সেম করে দেব, সঙ্গে সঙ্গে কি হবে, যদি সলিউশন হয় তাহলে থ্রু দ্য এসপিএম সলভেন্ট থেকে এই দিকে সলিউশনের দিকে সলভেন্টের ফ্লো চালু হয়ে যাবে, স্পন্টেনিয়াস প্রসেস যেহেতু। তাহলে অসমোসিস চালু হয়ে গেল। অসমোসিস চালু হয়ে গেলে কী হবে, এদিকের হাইটটা ইনক্রিজ করবে, এদিকের হাইটটা ডিক্রিজ করবে। আমি ধরে নিচ্ছি যে আচ্ছা, এবার এই ইনক্রিজ বা ডিক্রিজ কতক্ষণ করবে? যতক্ষণ না পর্যন্ত দুদিককার প্রেশারটা সেম হয়। ঠিক আছে, মানে এদিক থেকে প্রেশারটা আসবে তবেই তো এদিকে ফ্লোটা উপরের দিকে হবে। এবার কি হচ্ছে দেখো, ধরা যাক এই হাইটটা খানিকটা কমে ধরা যাক এইখানে এসে স্টপ হয়ে গেল। সুতরাং এদিকেও হাইটটা খানিকটা বাড়বে, ধরা যাক এতটা বাড়লো। ঠিক আছে, এইবার ইনিশিয়ালি হাইট ছিল এইটা, ফাইনালি এইটা হাইট হলো, তাহলে কতটা হাইট বাড়লো? এতটা। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে অসমোটিক প্রেশার হচ্ছে এইটাই হচ্ছে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার হচ্ছে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এইবার এই প্রেশারটাকে আমরা পি দিয়ে ডিনোট করি না, এটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি। পাই ইকুয়াল টু মানে পি ইকুয়াল টু ফর্মুলা আমরা কি জানি, HDG, তাই তো? যেখানে এইচ হচ্ছে যতটা হাইটের ডিফারেন্স হলো সেটা মাপতে পারবো, এটা
ডি হচ্ছে সলিউশনের ডেনসিটি, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমরা এইভাবে এই পাইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। বোঝানো গেল? এবার এই যে এইখানে এসে থেমে গেল সলিউশনের হাইটটা, অর্থাৎ থেমে গেল মানে এইবার দুদিককার এবার প্রেশারটা সেম হয়ে গেছে, অর্থাৎ এবার পুরো সিস্টেমটা এবার ইকুইলিব্রিয়ামে চলে এসছে। তাহলে এইটা হচ্ছে একভাবে আমরা অসমোটিক প্রেশারকে এইভাবে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে এমন একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটার কারণে এই সলভেন্ট মলিকিউলের ফ্লোটা হয়, হ্যাঁ, সলভেন্ট থেকে সলিউশনের দিকে। আর একটা ডেফিনিশন হচ্ছে এরকম যে ভাবো যে মুহূর্তে এটা সমান ছিল, মানে যে মুহূর্তে দুটোর হাইট সমান ছিল, সেই মুহূর্তে সমান থাকা অবস্থায় আমি এটাকে আবার মুছে দিচ্ছি, হাইটটা সমান যতক্ষণ ছিল, এবার তো স্পন্টেনিয়াস ফ্লো হবে এদিকে, স্পন্টেনিয়াস ফ্লো হলে এই সলিউশনের দিকে হাইটটা ইনক্রিজ হতে চাইবে। আমরা কি করব, এই সলিউশন পার্টের উপরে এখানে একটা ধরো পিস্টন লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা দিয়ে আমি প্রেশার দেব। প্রেশার দিলে কি হবে, এখানকার যে সলভেন্ট মলিকিউলগুলো ধরো প্রেশারটা এসপিএমের উপরে দেবে ফাইনালি। তাহলে এসপিএমের উপর যদি প্রেশার দেয়, এবার এদিক থেকে সলভেন্টটা আসার চেষ্টা করছে, আর যদি উল্টো দিক থেকে প্রেশারটা যায়, তাহলে কি হবে, সলভেন্ট মলিকিউলের যে ফ্লোটা, সেই ফ্লোটার যে রেট সেটা বাধাপ্রাপ্ত হবে এনিহাও। তাহলে সলভেন্ট মলিকিউলের ফ্লোটা আস্তে আস্তে কমে যাবে। আমি এখান থেকে প্রেশার বাড়াতে থাকছি, তাহলে সলভেন্ট মলিকিউলের ফ্লোটা ক্রমশ কমতে থাকছে। একটা সার্টেন প্রেশার এখানে আসবে আর কি, প্রেশার বাড়াতে বাড়াতে প্রেশারের একটা সার্টেন ভ্যালু যখন আমি রিচ করব, তখন দেখা যাবে যে এই সলভেন্ট মলিকিউলের যে ফ্লোটা এটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এবার এই যে ভ্যালুটা, যে যতটা মিনিমাম প্রেশার এখানে অ্যাপ্লাই করলে এই যে স্পন্টেনিয়াস ফ্লো অফ সলভেন্ট এটা বন্ধ হবে, সেই ভ্যালুটাকে আমরা বলবো অসমোটিক প্রেশার। বোঝানো গেল? ডেফিনিশনটা লিখি তাহলে এবার। তাহলে ডেফিনিশন হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইট ইজ আ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এটা ডেফিনিশন না, যাই হোক এটা একটা ইন্ট্রোডাকশন টাইপের। ডেফিনিশন হচ্ছে এটাই মূলত, 2 নম্বরেরটাই, সেটা হচ্ছে দ্য মিনিমাম amount of pressure applied over a solution separated from its solvent through an SPM. Minimum amount of pressure applied over a solution separated from its solvent through an SPM to stop the phenomena of osmosis. অসমোসিসটাকে বন্ধ করতে যতটা মিনিমাম প্রেশার অ্যাপ্লাই করতে হবে। এখন এই ফেনোমেনা অফ অসমোসিস লিখলাম আমি এখানে, টু স্টপ মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল এইসব লিখলাম না, তাহলে ছোটো করে হয়ে গেল আর কি। ইজ কল্ড অসমোটিক প্রেশার। আমরা এই চ্যাপ্টারে এবার থেকে অসমোটিক প্রেশারটাকে ওপি লিখে ছোট করে উচ্চারণ করবো যাতে তাড়াতাড়ি হয় বা সুবিধা হয়। তাহলে এই হচ্ছে অসমোটিক প্রেশার। আশা করা যায় ডেফিনিশনটা বোঝানো গেল। এইবার দেখো কি হচ্ছে, এবার এইটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করি ব্যাপারটাকে, যে আমরা এখান থেকে প্রেশার অ্যাপ্লাই করলে পরে সলভেন্টের যে ফ্লো সেটা আস্তে আস্তে কমছে, রেটটা কমতে কমতে একসময় এসে থেমে গেল, সলভেন্ট আর এখান থেকে এইদিকে আসছে না। তো এই পার্টিকুলার প্রেশারটাকে আমরা বলছি ওপি, অসমোটিক প্রেশার। এইবার যদি এরকম হয় যে আমি এই দিককার প্রেশারটা যদি আরও ইনক্রিজ করি,
অসমোটিক প্রেশারের যা ভ্যালু তার থেকেও যদি বেশি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এদিক থেকে তো সলভেন্ট মলিকিউলের এদিকে আসাটা বন্ধ হয়েই গেল। এখন যেটা হবে সলভেন্ট মলিকিউল এই এক্সেস প্রেশারের জন্য এইবার এই এসপিএম ভেদ করে এই দিকে চলে যেতে থাকবে। এইবার সলভেন্ট মলিকিউলের যে মুভমেন্টটা সেটা এইবার উল্টো দিকে হবে। ঠিক আছে? তো দেখো আমি এই যে এইটাকে লিখেছিলাম, এটা রেড কালার দিয়ে লিখেছিলাম, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই রেড কালারের ব্যাপারটা আমি এখানে লিখছি অসমোসিস, আর যেটা এখন হোয়াইট কালার দিয়ে লিখলাম সেইটাকে আমি বলছি, কি বলছি দেখো, খুব ভালো করে দেখো, রিভার্স অসমোসিস। কী লিখলাম? রিভার্স অসমোসিস। যেহেতু অসমোসিস মানে হচ্ছে মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেল, তো সেটাই হচ্ছে কিন্তু রিভার্স ডাইরেকশানে, তাই জন্য আমরা এটাকে বলছি রিভার্স অসমোসিস। তাহলে এই ডেফিনিশনটা তো এইখানে সেপারেট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে নর্মাল যে ফ্লো অফ সলভেন্ট পার্টিকেল সেটা অসমোসিস, সেটা থেমে যাবে কখন? যখন অসমোটিক প্রেশারের যা ভ্যালু ততটা, সেই ভ্যালুর প্রেশার যখন আমি অ্যাপ্লাই করব তখন অসমোসিস থেমে গেল। আরও বেশি যদি প্রেশার অ্যাপ্লাই করি তখন সলভেন্ট মলিকিউল এবার রিভার্স ডাইরেকশনে যাবে। এবার সেই ফেনোমেনাটাকে আমরা বলবো রিভার্স অসমোসিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা নিশ্চয়ই রিভার্স অসমোসিস কথাটা না শুনলেও আরও কথাটা নিশ্চয়ই শুনেছো। বিভিন্ন টিভিতে বিভিন্ন জলের ওয়াটার পিউরিফায়ারের অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেখানে বলা হয় যে আরও টেকনোলজি আছে ওখানে। আরও মানে কি, অ্যাকচুয়ালি এই রিভার্স অসমোসিস করানো হয়। তাহলে দেখো এই যে পার্টিকুলার যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, এখানে সলিউশন আছে মানে জল আছে আর কি আছে, চিনি বা ওই জাতীয় কিছু একটা, মোট কথা সলভেন্ট আর সলিউট আছে। আর এখানে কি আছে? শুধুমাত্রই সলভেন্ট আছে। এবার যদি রিভার্স অসমোসিস হয় তাহলে আলটিমেটলি কী হবে? এই জায়গা থেকে যত সলভেন্ট পার্টিকেল আছে সবাই এদিকে চলে আসবে। যত বেশি প্রেশার অ্যাপ্লাই করবো তত এদিকে ফ্লোটা হবে। এবার প্রেশারটা আমি ততক্ষণই বাড়াতে থাকবো যতক্ষণ না টোটাল সলভেন্টগুলো, সমস্ত সলভেন্ট মলিকিউলগুলো যতক্ষণ না এইদিকে চলে আসে। এটাই হচ্ছে রিভার্স অসমোসিসের মানে ইউটিলিটি। তাতে করে কী হবে? যদি সমস্ত সলভেন্টগুলো এখান থেকে এদিকে চলে আসে তাহলে এইখানে শুধুমাত্রই সলিউট পার্টিকেলগুলো পড়ে থাকবে। যদি জলের মধ্যে কোনো কাদা বালি অমুক তমুক মিশে থাকে তাহলে সেগুলো খালি এইদিকে পড়ে থাকলো, আর পিউরিফাইড ওয়াটারটা এদিকে চলে আসবে। তো এইভাবেই হচ্ছে রিভার্স অসমোসিস টেকনোলজি ওয়াটার পিউরিফায়ারে ব্যবহার হয়। সেখানে অবশ্য শুধুই এরকম একটা এসপিএম থাকে না, আরও অনেক কিছু মেমব্রেন থাকে আর কি। তো মূল ফান্ডাটা হচ্ছে এটাই যে এইভাবে ওরা ড্রিঙ্কিং ওয়াটারটাকে পিউরিফাই করে। তাহলে এই রিভার্স অসমোসিস এর ডেফিনিশন ইটসেলফ এটা খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে এর অ্যাপ্লিকেশান হচ্ছে যেটা বললাম, এক হচ্ছে জলের বিশুদ্ধিকরণ বা ওয়াটার পিউরিফিকেশান, আরও বা রিভার্স অসমোসিস এর আরেকটা অ্যাপ্লিকেশান আছে, সেটা হচ্ছে যে সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল তৈরি করা, যেটাকে আমরা বলি ডিস্যালিনেশন। সমুদ্রের জলে অনেক লবণ মিশে থাকে, স্যালাইন ওয়াটারে যেমন থাকে সেরকম। তো সেইখান থেকে জলটাকে বিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিস্যালিনেশন অফ সি ওয়াটার। তাহলে এই দুটো হচ্ছে রিভার্স অসমোসিসের কী বলবো, ইউটিলিটি বা অ্যাপ্লিকেশান। তাহলে এখন সবার আগে হচ্ছে আমরা রিভার্স অসমোসিস ব্যাপারটার ডেফিনিশান বলবো, তারপরে বলবো এর অ্যাপ্লিকেশান দুটো লিখবো। অ্যাপ্লিকেশান দুটো যদি বলেও দিলাম তাও লিখে রাখবো আমরা। তাহলে দেখো রিভার্স অসমোসিসের ডেফিনিশানটা আগে লিখি। তাহলে ইফ দ্য প্রেশার applied over a solution separated from its solvent through SPM. If pressure applied over a solution is more than the value of osmotic pressure, সংক্ষেপে লিখলাম osmotic pressure, then osmosis, that is flow of solvent particles, occurs in
রিভার্স ডাইরেকশন। রিভার্স ডাইরেকশন মানে কি? দ্যাট ইজ ফ্রম, আচ্ছা এটা তোমরা নিশ্চয়ই জানো যে আইই লেখা মানে দ্যাট ইজ, এটা তোমরা জানো বলেই আমি ধরে নিচ্ছি, দ্যাট ইজ ফ্রম সলিউশন টু সলভেন্ট। এই ঘটনাটা ঘটতে থাকে। দিস ফেনোমেনা ইজ কল্ড রিভার্স অসমোসিস। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন কি হলো, কি বললাম? একটা হচ্ছে পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, আর 2 নম্বর হচ্ছে ডিস্যালিনেশন অফ সি ওয়াটার। এই দুটো হচ্ছে রিভার্স অসমোসিসের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এইবার আমরা আসছি অসমোটিক প্রেশার আমরা কি করে ক্যালকুলেট করব, অসমোটিক প্রেশার সংক্রান্ত ভ্যান 't হফের সূত্র। ঠিক আছে, এটা কপি করে নাও। এর আগে আমরা যে 3টে পড়লাম কলিগেটিভ প্রপার্টি, সেখানে আমরা রাউল্টস ল পড়লাম। এবার এখানে আমরা পড়ব ভ্যান 't হফ ইকুয়েশন। ভ্যান 't হফ ইকুয়েশনটা আর কিছুই নয়, খুবই সোজা। এখন ইকুয়েশনের যে বক্তব্যগুলো, স্টেটমেন্টগুলো, সেগুলো খুব একটা লিখতেও হয় না, আমি স্টেটমেন্ট লেখাচ্ছি না। দেখো, এই সূত্রের বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়ালি তিনটে সূত্র আছে। প্রথম 2টো সূত্র নিয়ে একটা ইকুয়েশন আছে, আর থার্ড যে লটা সেটা আগের আমরা যে কলিগেটিভ প্রপার্টিগুলো পড়লাম সেখানকার যে সেকেন্ড লগুলো আমরা বলেছিলাম যে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে যদি সেম অ্যামাউন্টের সলভেন্ট নিই এবং সেখানে যদি সেম কনসেন্ট্রেশনে যদি আমরা সেম নাম্বার অফ মোল অফ সলিউট যদি মেশাই, তাহলে কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটা সেম হবে। তো সেইটা হচ্ছে এখানকার থার্ড ল, ওটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, একই ওটা। তো মূল যে দুটো সূত্র সেটা হচ্ছে যে একটা হচ্ছে পাই, অর্থাৎ অসমোটিক প্রেশার ভ্যারিজ উইথ কনসেন্ট্রেশন যখন টি কনস্ট্যান্ট। অর্থাৎ একটা ফিক্সড টেম্পারেচারে সলিউশনের কনসেন্ট্রেশন যত বাড়বে তত অসমোটিক প্রেশার বাড়বে। ছবিটা মনে করার চেষ্টা করো, আমি তো এখান থেকে মুছে দিলাম। ছবিটা দেখো, সলিউশনের এন্ডে, সলিউশনের ওপরে আমরা প্রেশারটা অ্যাপ্লাই করছি। সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি বাড়বে তত বেশি প্রেশার অ্যাপ্লাই করে আমাকে ওই অসমোসিসটাকে থামাতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য, যে যত কনসেন্ট্রেশন বাড়বে তত পাইয়ের ভ্যালু বাড়বে। আরেকটা হচ্ছে উল্টোটা, সেটা হচ্ছে যে পাই ভ্যারিজ উইথ টি অলসো, যখন কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচার যত বাড়াবো তত অসমোটিক প্রেশারও বাড়াতে হবে যদি কনসেন্ট্রেশন অফ সলিউশন ফিক্সড থাকে। ঠিক আছে, এখানে টি হচ্ছে টেম্পারেচার আর সি হচ্ছে কনসেন্ট্রেশন। খুব খুব ভালো করে লক্ষ্য করো, এই সিটা অর্থাৎ এই কনসেন্ট্রেশনটা হচ্ছে এখানে নাথিং বাট মোলারিটি। মোলারিটি যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, কিন্তু কনভেনশনালি এইখানে ফর্মুলার মধ্যে এম ইউজ করা হয় না, সি ইউজ করা হয়। এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু মোলারিটি, আগেরগুলোতে কিন্তু মোলালিটি ছিল, স্মল এম ছিল, এটা কিন্তু ক্যাপিটাল এম বা মোলারিটি। মোলারিটি মানে আমরা এটাও জানি যে নাম্বার অফ মোল অফ সলিউট এন সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। এটাও নিশ্চয়ই তোমরা জানো যে মোলারিটি মানে হচ্ছে আসলে এইটা। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্রকে যদি আমরা কম্বাইন করি তাহলে পাই ভ্যারিজ উইথ সিটি হবে। সেখান থেকে যদি এখানে আমি ইকুয়াল সাইন আনতে চাই তাহলে পাই ইকুয়াল টু কে সিটি হবে। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই কে এর ভ্যালু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালুর সঙ্গে সমান। তাই জন্য ফাইনালি ইকুয়েশনটাকে এরকম লেখা হয় যে পাই ইকুয়াল টু আর সিটি লিখবো আমরা, যাই হোক সিআরটি লেখা হয় কনভেনশনালি। তো এই হচ্ছে আমাদের অসমোটিক প্রেশার সংক্রান্ত ইকুয়েশন। এই ইকুয়েশন ব্যবহার করে আমরা প্রবলেম সলভ করব। এই হচ্ছে একটা ব্যাপার। এইবার দেখো, যেটা আমরা বলছিলাম যে শুরুতেই, যে কলিগেটিভ প্রপার্টি অ্যাকচুয়ালি কেন মানে স্টাডি করা হয়, কোনো আননোন সলিউটের মোলার মাস বের করার জন্য। তাহলে এখান থেকেও আমরা মোলার মাস বের করব। মোলার মাস
অফ সলিউট। মোলার মাস অফ সলিউট মানে আমরা M2 বলছি এটাকে, তাই তো? তো দেখো পাই ইকুয়াল টু এই যে সি মানে আমি কি বললাম, N বাই ভলিউম। তাহলে এরকম লিখতে পারি যে এন অফ কি, সলিউট, তো সলিউটকে আমরা কী দিয়ে প্রকাশ করছি, 2 দিয়ে, N2। তাহলে N2 বাই ভি, আর এখানে RT, ঠিক আছে? তারপর আমরা কি লিখবো দেখো, N মানে কি, নাম্বার অফ মোল মানে কি, মাস বাই মোলার মাস। তাহলে W2 বাই M2, দেখো এটা নিশ্চয়ই লেখা যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ফাইনালি আমরা পাবো M2 ইকুয়াল টু কি পেয়ে গেলাম, W2 RT বাই পাই ভি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশান। এখন এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানে দেখো M2 আর W2 ছাড়া এখানে কিন্তু M1 বা W1 এগুলো নেই। সুতরাং এটা ইমপ্লায়েড যে মোলার মাস এবং মাস W এই দুটোই হচ্ছে কার, সলিউটের। সেই কারণে কি হয়, বইতে যখন এটা লেখা থাকে তখন ফর্মুলাটা এরকমই লেখা থাকে যে M ইকুয়াল টু WRT বাই পাই ভি। টুগুলোকে উঠিয়ে দেয়। কেন উঠিয়ে দেয়? কারণ ইমপ্লয়েড যে এগুলো দুটোই হচ্ছে সলিউটের, সলভেন্টের কোনো মোলার মাস বা মাসের কোনো টার্ম এই ইকুয়েশনে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেটা আমরা অঙ্ক বা প্রবলেমগুলো করতে গিয়ে আমরা খুবই গণ্ডগোল করি। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ইকুয়েশনে ভি অর্থাৎ এই যে ভলিউম, ভি ইজ ইন লিটার, ভিটা কিন্তু লিটারে রাখতে হবে। অনেক সময় অঙ্ক থাকে যে 500 ml সলিউশন নেওয়া হলো, এবার তার মধ্যে এতটা সলিউট মেশানো হয়েছে, পাই বের করো। তাহলে আমরা এখানে ভি এর জায়গায় 500 লিখে দিই, তাহলে ভুল হয়ে যাবে। ভিটাকে লিটারে আনতে হবে, 500 mlটাকে 500/1000 করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ধরো এটা তো লিটারে, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে ফাইনালি সেই 1000টা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। সুতরাং আমি এই ফর্মুলাটার আর একটা ফর্ম এরকম লিখতেই পারি যে WRT ইন্টু 1000 ডিভাইডেড বাই পাই ভি। এইটা যদি আমি লিখি তখন হচ্ছে এখানে ভি ইজ ইন ml, এইখানে হচ্ছে ভিটা মিলি লিটারে, ঠিক আছে? ml এর কিন্তু এলটা বড় হাতের আর এমটা স্মল লেটারে। তাহলে আইদার এই ফর্মুলা যদি ব্যবহার করো তাহলে ভিটাকে লিটারে রাখতে হবে, ওটা মাথায় থাকতেই হবে, কারণ ওইখানটাতেই আমরা সব গন্ডগোলটা করে ফেলি। আদারওয়াইজ আলাদা ইকুয়েশন ব্যবহার করো। যদি আলাদা ইকুয়েশন ব্যবহার করতে না চাও তাহলে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভিটা এখানে লিটারে। আমরা এই ফর্মুলা ইউজ করে প্রবলেম সলভ করব খানিকটা পরে। তার আগে আরও থিওরিটিক্যাল কিছুটা পার্ট বাকি আছে, সেটা একটু বলে নিই আগে। টাইপস অফ সলিউশন on the basis of osmotic pressure। অসমোটিক প্রেশারের উপরে বেস করে সলিউশনটাকে 3 রকমের মানে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। কীরকম এগুলো? সলিউশনস হ্যাভিং সেম অসমোটিক প্রেশার, দুটো সলিউশন যাদের অসমোটিক প্রেশার সেম, আইসো মানে সেম, তো তারা পরস্পরের আইসোটোনিক, এরকম আমরা বলি। এবার ওই যে অসমোসিস যে প্রসেসটা, যে ফ্লো অফ সলভেন্টটা, সেটা কেন হচ্ছে? কারণ এসপিএমের দুদিকে যে দুটো সলিউশন আছে তাদের অসমোটিক প্রেশার আলাদা, প্রেশারটা ইকুয়ালাইজ করার জন্য ফ্লোটা হচ্ছে। তাহলে যদি দুজনের অসমোটিক প্রেশার সেম হয় তাহলে কি হবে? ফ্লোটা হবে, অসমোসিস হবে না। তো তাহলে আমরা কি লিখবো এখানে? যে দেয়ার উইল বি নো নেট ফ্লো অফ সলভেন্ট। নেট ফ্লো কেন লিখলাম? যদি অসমোসিস মানে যদি আইসোটোনিক সলিউশন হয় তাহলে আমরা বলছি যে আইসোটোনিক মানে ফ্লোটা হবে না। ফ্লোটা হবে না মানে কি একেবারেই হবে না তা কিন্তু নয়, ফ্লো হবে। সলভেন্ট মলিকিউল তো এসপিএম ভেদ করে যেতেই পারে, তো দুদিকের রেটটা সেম হবে। তাই জন্যই আমরা বলছি যে নো নেট ফ্লো অফ সলভেন্ট, ঠিক আছে?
there will be no net flow of solvent when two isotonic solutions are separated through SPM. বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আইসোটোনিক সলিউশনস আর এদেরকে আইসো অসমোটিকও বলে, আইসো অসমোটিক, অর্থাৎ এদের দুজনকার অসমোটিক প্রেশারটা সেম। তাই যদি হয় তাহলে দুটো সলিউশনের যদি একটার অসমোটিক প্রেশার π1 আর একটার π2 হয় তাহলে সেই দুটো সমান। তাই যদি হয় এবং আমরা যদি ধরে নিই যে দুটো সলিউশনকে একই টেম্পারেচারে রাখা আছে, একই টেম্পারেচারে যদি রাখা থাকে তাহলে π1 মানে আমি লিখতে পারি π মানে CRT, তাহলে C1 RT ইকুয়াল টু C2 RT। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে আমি মেনশন করছি যে কেপ্ট অ্যাট সেম টেম্পারেচার। ঠিক আছে, তাই যদি হয় তাহলে C1 ইকুয়াল টু C2। C1 C2 মানে কি, মানে ইকুয়াল মানে কি, মানে হচ্ছে দুটো সলিউশন যারা আইসোঅসমোটিক অর্থাৎ যারা আইসোটোনিক তাদের কনসেন্ট্রেশনটাও অর্থাৎ মোলারিটিটাও সমান হবে। কিন্তু এইখানে আর একটা কিন্তু আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তুটা হচ্ছে কি, এই যে C1 ইকুয়াল টু C2 এইটা মানে দুটো আইসোঅসমোটিক সলিউশনের কনসেন্ট্রেশন সমান হবে তখনই যখন ওই যে আগে যে আমরা বলেছিলাম সলিউটের যা যা নেচার থাকতে হয়, নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েটিভ, সেইগুলো মানে মেনটেন্ড হতে হবে। আমরা এরপরে দেখব, আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টির কথা বলেছিলাম, সেই পার্টে যখন আমরা আসবো, আজকের ভিডিওতে হবে না, পরবর্তী ভিডিওতে, তখন আমরা দেখব ইভেন আমরা এরকম প্রবলেমও সলভ করব যেখানে দেওয়া থাকবে যে দুটো আলাদা সলিউশন দেওয়া থাকবে, তাদের কনসেন্ট্রেশনও দেওয়া থাকবে, মোলারিটি দেওয়া থাকবে, আলাদা আলাদা ভ্যালু থাকবে, অথচ কোয়েশ্চেনে বলা থাকবে যে এরা আইসোঅসমোটিক বা এরা আইসোটোনিক। সুতরাং আইসোটোনিক হলে কনসেন্ট্রেশন যে সবসময় ইকুয়াল হবে তা নয়। C1 আর C2 ইকুয়াল তখনই হবে যখন বোথ দ্য সলিউশনস আর ইন বোথ দ্য সলিউশনস দ্য সলিউটস আর নন ইলেকট্রোলাইট অ্যান্ড নন অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তাহলে আমরা এটা কোথায় লিখছি, উপরে লিখছি এটাকে, যে লিখবো যে এটাকে যদি ইকুয়েশন 1 দাও তাহলে ইকুয়েশন 1 is valid only when both the solutions contain non-electrolyte and non-associative solutes। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা আবারও অনেক গন্ডগোল করি, বিশেষ করে এখান থেকে যদি কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় তখন তো আমরা গুবলেট করেই ফেলি, কারণ ম্যাক্সিমাম আমাদের টেন্ডেন্সি হচ্ছে ফর্মুলা মুখস্থ করো আর অঙ্ক করো, কিন্তু কিছু বেসিক থিওরিটিক্যাল যে কনসেপ্টটা সেইটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু সমস্যা থেকে যাবে। তাই এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আমি এখানে লিখেছি বোথ দ্য সলিউশন, দুটো সলিউশনেই কী হতে হবে, সলিউটটাকে এরকম হতে হবে। যদি একটা সলিউশনে ধরো ইউরিয়া আছে, একটা সলিউশন হচ্ছে ইউরিয়ার, যেখানে ইউরিয়া নন ইলেকট্রোলাইট এবং নন অ্যাসোসিয়েটিভ ইন ওয়াটার। যদি আর একটা সলিউশনে জলের মধ্যে NaCl থাকে, NaCl তো ইলেকট্রোলাইট, এবার ওদের যদি অসমোটিক প্রেশার কোনোভাবে সমান হয়, π1 π2 যদি ইকুয়াল হয়, ওদের ক্ষেত্রে কিন্তু C1 আর C2 ইকুয়াল হবে না। দুটো সলিউশনকেই কী হতে হবে, যে দুটো সলিউশনেই সলিউটগুলোকে নন ইলেকট্রোলাইট এবং নন অ্যাসোসিয়েটিভ হতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আইসোটোনিক সলিউশন 1 নম্বর টাইপ। 2 নম্বর টাইপ হচ্ছে, 2 নম্বর আর 3 নম্বর টাইপটা একসঙ্গেই বলা যায়, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কী হবে। 2 নম্বরটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন আর 3 নম্বর হচ্ছে হাইপারটোনিক সলিউশন। তোমরা এই নামগুলো নিশ্চয়ই বায়োলজিতে শুনে থাকবে, বায়োলজি যারা পড়ছো বায়োলজি সাবজেক্টে নিশ্চয়ই শুনে থাকবে। হাইপো মানে কম,
হাইপার মানে বেশি। তাহলে আইসোটোনিক যদি সমান অসমোটিক প্রেশারকে ডিনোট করে, তাহলে হাইপোটোনিক মানে নিশ্চয়ই যার অসমোটিক প্রেশার কম সেটা, আর হাইপারটোনিক মানে যার অসমোটিক প্রেশার বেশি সেটা। তাহলে লিখব সলিউশন উইথ লো ভ্যালু অফ অসমোটিক প্রেশার আর সলিউশন উইথ হাই ভ্যালু অফ অসমোটিক প্রেশার। ঠিক আছে, আমরা আজকের প্রথম যে ছবিটা এঁকেছিলাম সেইটাকে একটু মনে করার চেষ্টা করি। আমি একবার এঁকেই দিচ্ছি এখানে। আজকের প্রথম যে ছবিটা এঁকেছিলাম সেখানে এরকম মাঝখানে একটা কম্পার্টমেন্ট, মাঝখানে একটা এরকম এসপিএম ছিল। ঠিক আছে, এসপিএম ছিল, দুদিকে দুটো সলিউশন ছিল, একটার কনসেন্ট্রেশন C1 আর একটার কনসেন্ট্রেশন C2 এরকম ছিল। এবার ভাবো, তাহলে যদি C1 আর C2 ইকুয়াল হয় তাহলে আমরা কি বলবো, যে দুটোই আইসোটোনিক। C1 C2 ইকুয়াল হলে দুটোই আইসোটোনিক। আমরা ধরে নিচ্ছি যে দুটোই হচ্ছে নন ইলেকট্রোলাইট এবং নন অ্যাসোসিয়েটিভ, কারণ আমরা এখনও অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি আলোচনা করিনি। যখন ওইগুলো আলোচনা করব তখন ওই অ্যাসোসিয়েটিভ বা ডিসোসিয়েটিভ এইগুলো ভাববো। এখন আইসোটোনিক মানেই হচ্ছে C1 C2 ইকুয়াল, কারণ দুজনেই নন ইলেকট্রোলাইটিক এবং নন অ্যাসোসিয়েটিভ সলিউট আছে। যদি C1 গ্রেটার দেন C2 হয় তাহলে কী হয় বলো? C1 যদি গ্রেটার দেন C2 হয় তাহলে যার বেশি সেটা হচ্ছে হাইপারটোনিক উইথ রেসপেক্ট টু C2 মানে সলিউশন 2, আর যেখানে কনসেন্ট্রেশন কম সেটা হচ্ছে হাইপোটোনিক উইথ রেসপেক্ট টু দ্য আদার। মানে হাইপো আর হাইপার যখন আমি তুলনাটা করছি তখন ওই দুজনের মধ্যেই তুলনা করতে হবে। মানে এখানে অন্য কোনো একটা আদার থার্ড কোনো সলভেন্ট তার সঙ্গে এই সলভেন্ট মানে তার সঙ্গে এই সলিউশনটা হাইপারটোনিক বা হাইপোটোনিক সেটা কিন্তু আলোচনা করব না। মানে আমরা যখনই তুলনাটা করব তখন এমন দুটো সলিউশনই নেব যাদেরকে অলরেডি এসপিএম দিয়ে সেপারেট করা আছে, এরকম এই অবস্থায় আমরা এই তুলনাটা করবো আর কি। তাহলে C1 যদি বেশি হয় তাহলে আমরা বলবো যে C1 ইজ হাইপারটোনিক অ্যান্ড C2 ইজ হাইপোটোনিক। ঠিক আছে, যদি উল্টোটা হয় C1 যদি লেস দ্যান C2 হয় তাহলে এখানে যেটা লিখবে সেটা লিখে নাও, আমি আর লিখছি না। কি লিখবে এখানে? C2 হবে এখানে বেশি যেহেতু হাইপারটোনিক, আর C1 হয়ে যাবে হাইপোটোনিক। এবার এটা লেখার পরে এবার অসমোসিস প্রসেসটাকে আরেকবার মনে করার চেষ্টা করো। কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয় সলভেন্টের? নেট ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়? লোয়ার কনসেন্ট্রেটেড থেকে হাইয়ার কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে। তাহলে লোয়ার মানে কোনটা? লোয়ার কনসেন্ট্রেটেড মানে হচ্ছে লোয়ার অসমোটিক প্রেশার, সুতরাং হাইপোটোনিক, আর হাইয়ার কনসেন্ট্রেটেড মানে হাইপারটোনিক। তাহলে অসমোসিস অর্থাৎ যে স্পন্টেনিয়াস ফ্লো অফ সলভেন্ট, রাদার স্পন্টেনিয়াস নেট ফ্লো অফ সলভেন্ট, সেইটা কোন দিক থেকে কোন দিকে হবে? হাইপোটোনিক থেকে হাইপারটোনিক সলিউশনের দিকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অসমোসিস অলওয়েজ অকার from a hypotonic to a hypertonic solution separated through SPM. রাইট, আশা করা যায় বোঝানো গেল। এইবার এই তিন ধরনের যে সলিউশন আইসোটোনিক, হাইপো, হাইপার, এইগুলোর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানস আছে। কীরকম দেখো, অ্যাপ্লিকেশানগুলো মানে যে কোয়েশ্চেনগুলো হয় এখান থেকে মানে একই রকমের সমস্ত কোয়েশ্চেন, তাই আমি একটা জেনারেল একটা মেথডে পুরো ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে কী হবে, এই ধরনের সমস্ত প্রবলেমগুলোই আমরা একবারেই সলভ করে দিতে পারবো। আর কী হচ্ছে দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে দুটো ছবি আঁকছি আমি। ধরা যাক এটা একটা ফুল অফ একটা সলিউশন বা সলভেন্ট যাই ভাবো আছে।
দুটো ছবি আঁকছি ইনফ্যাক্ট পাশাপাশি। ফুল অফ সলিউশন, সলিউশনই ভাবো তুমি, সলভেন্ট ভাবতে হবে না, সলিউশন আছে। এই সলিউশনের মধ্যে একটা সাবস্টেন্স, একটা বস্তু রাখা আছে, যে কোনো একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। এইবার এই বস্তুটার ভেতরেও কিছু সলিউশন আছে, আর বাইরে তো আছেই সলিউশন। এইবার যদি এরকম হয় যে বস্তুটাকে এই সলভেন্টে বা এই সলিউশনে রাখার পরে এটার আয়তন সংকুচিত হচ্ছে, অর্থাৎ শ্রিঙ্ক করে যাচ্ছে, যদি এরকম হয়, তাহলে সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, কনক্লুশনে কি আসতে পারি? দেখো, যদি এটা শ্রিঙ্ক করে যায়, মানে কুঁচকে যায় বা ছোট হয়ে যায়, তাহলে যেটা হবে, তাহলে যে কারণে এটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে সলিউশনটা এই বাইরে চলে যায়। সলিউশন যদি এখান থেকে বাইরে চলে আসে তাহলে এর ভলিউম আস্তে আস্তে শ্রিঙ্ক করবে বা ভলিউমটা কমে যাবে, সংকুচিত হয়ে যাবে। আর যদি উল্টোটা হয়, সলিউশন থেকে যদি এর ভেতরে যদি, মানে বাইরের সলিউশন থেকে যদি এর ভেতরে সলিউশনের ফ্লো হয়, তাহলে কী হবে, এটা আস্তে আস্তে ফুলতে থাকবে, তাই না? এর ভলিউমটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই হচ্ছে দুটো আলাদা ফেনোমেনা। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এখানে আমরা লিখছি যে সাবস্টেন্স শ্রিঙ্কস মানে ভলিউম কন্ট্রাক্টেড। কেন হলো? কারণ ভেতর থেকে বাইরে ভেতরকার যে সলিউশনটা ছিল সেটা ফ্লো করেছে। তাহলে সলিউশনের ফ্লো কোন দিক থেকে হয়? হাইপো থেকে হাইপারের দিকে। তাহলে আমরা কি বলবো? এটাই বলবো যে এখান থেকে আমরা যে কনক্লুশনটা পেলাম সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন ইনসাইড দ্য সাবস্টেন্সের ভেতরে যে সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশন ইজ লেস, ঠিক আছে, লেস দেন দ্যাট, অর্থাৎ কনসেন্ট্রেশন আউটসাইড। তার মানে হচ্ছে সলিউশন ইনসাইড দ্য substance is hypotonic. Solution inside the substance is hypotonic, তাই হাইপো থেকে হাইপারের দিকে ফ্লো হচ্ছে। আইসোটোনিক উইথ রেসপেক্ট টু দ্যাট অফ আউটসাইড। ঠিক আছে, আশা করা যায় বোঝানো গেল। এই দিকেরটা কী হচ্ছে দেখো, সাবস্টেন্সের ভেতরে সলিউশনটা বাইরের থেকে ভেতরের দিকে যাচ্ছে, সুতরাং এর ভেতরে যে সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশন বেশি, অর্থাৎ সেটা হচ্ছে হাইপারটোনিক, কারণ হাইপো থেকে হাইপারের দিকে মুভমেন্টটা হবে। তাহলে ঠিক এর অপোজিট পয়েন্টগুলো আমরা এদিকে লিখে নেব। তাহলে কি হলো এখানে? প্রথম কথা হচ্ছে সাবস্টেন্স গেট সোয়ালোড, অর্থাৎ ফুলে গেল। ঠিক আছে, ভলিউম ইনক্রিজড। এটা কেন হলো? কারণ এটার অপোজিটটা লিখে নিই আমরা, যে কনসেন্ট্রেশন অফ সলিউশন inside the substance is more than that outside। আর পরেরটা হচ্ছে যেহেতু ওটা সাবস্টেন্সটা ফুলে গেল সুতরাং ওটা হাইপারটোনিক, তাহলে সলিউশন ইনসাইড দ্য সাবস্টেন্স ইজ কি লিখবো?
হাইপারটোনিক। তাহলে সলিউশন ইনসাইড দ্য সাবস্টেন্স ইজ hypertonic with respect to that outside। ঠিক আছে, এবার এটার খুব কমন যে এক্সাম্পল সেটা হচ্ছে যদি আমরা জলের মধ্যে কিশমিশ যদি ফেলে দিই তাহলে কি দেখা যাবে। জলের মধ্যে যদি ফেলে দিই তাহলে জল, ধরো এটা কিশমিশ, এটা হচ্ছে জল, তাহলে রাদার এই এক্সাম্পলটা হবে আর কি। মানে জলটা হচ্ছে ওখানে হাইপোটোনিক, কিশমিশের ভেতরে যে সলিউশনটা আছে সেটা বেশি কনসেন্ট্রেটেড, তাই হাইপো থেকে হাইপারের দিকে ফ্লো হবে এবং কিশমিশটা আস্তে আস্তে ফুলে উঠবে। ঠিক আছে, তো এই ঘটনাকে আমরা এই পয়েন্ট দিয়ে জাস্টিফাই করতে পারি। আর ওই একই কিশমিশের দানাটাকে যদি আমরা জলের মধ্যে না ফেলে কোনো গাঢ় চিনির দ্রবণের মধ্যে ফেলি বা রসগোল্লার রসের মধ্যে ফেলি তাহলে উল্টো ঘটনাটা ঘটবে। তখন ওইখান থেকে সমস্তটা বাইরের দিকে বেরিয়ে যাবে, কারণ বাইরের সলিউশনটা এখন বেশি কনসেন্ট্রেটেড মানে হাইপারটোনিক, তাই ভেতরেরটা থেকে বাইরে অর্থাৎ হাইপো থেকে হাইপারের দিকে ফ্লোটা হয়েছে, তাই এই ক্ষেত্রে কী হবে, কিশমিশটা শ্রিঙ্ক করে যাবে অর্থাৎ আরও শুকিয়ে যাবে এবং ছোট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা প্রধান অ্যাপ্লিকেশন, মানে এই কোয়েশ্চেনটা আসতে পারে পরীক্ষাতে, সেই কোয়েশ্চেনের বেসিসটা হচ্ছে এটা। এবার এই ধরনের আরও বেশ কিছু কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, যে কোয়েশ্চেনগুলো আমি বলছি এবার দেখো এখানে 6টা কোয়েশ্চেন আমি লিখেছি। প্রথমটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ওয়েন রেড ব্লাড সেলস আর কেপ্ট ইন ওয়াটার অথবা 5% NaCl সলিউশন। ব্লাড সেলকে যদি তুমি ওয়াটারে রাখো, জলের মধ্যে রাখো, তাহলে জলটা হচ্ছে হাইপোটোনিক ব্লাড সেলের ভেতরে যে সলিউশনটা আছে তার তুলনায়। সুতরাং এবার হাইপো থেকে হাইপারের দিকে অর্থাৎ ওয়াটার থেকে ব্লাড সেলের ভেতরে জল প্রবেশ করবে, কারণ এখানে যে কটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সব কটা এক্সাম্পল, এই ধরো রেড ব্লাড সেলের যে সেল মেমব্রেনটা সেটা একটা সেমি পার্পল মেমব্রেন SPM, সুতরাং সেখান থেকে লিকুইড মানে সলভেন্ট ফ্লো করতে পারবে। তাহলে জলটা এবার ব্লাড সেলের ভেতরে প্রবেশ করবে এবং ব্লাড সেল আস্তে আস্তে ফুলতে থাকবে এবং একটা সময় ব্লাড সেলটা ফেটে যাবে। এই ঘটনাকে আমরা বলি হিমোলিসিস। ঠিক আছে, তো এই হচ্ছে তার কি বলবো কনক্লুশন, মানে ফাইনালি এটাই হবে। আর 5% NaCl রাখলে কী হবে, NaCl 5% সলিউশন ইজ মোর কনসেন্ট্রেটেড দ্যান দ্য সলিউশন ইন রেড ব্লাড সেল। তাহলে কী হবে, রেড ব্লাড সেলটা এবার মানে ওইখানকার সলিউশনটা এবার হাইপোটোনিক হয়ে গেল আর NaClটা হাইপারটোনিক হয়ে গেল। তাহলে এবার রেড ব্লাড সেল থেকে NaCl এর সলিউশনের মধ্যে এবার রেড ব্লাড সেলের ভেতরকার যে সলিউশন সেইটার ফ্লো হবে থ্রু সেল মেমব্রেন এবং ব্লাড সেলটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে। তো এইখানে যে কটা এরকম এক্সাম্পল দেওয়া হয়েছে প্রত্যেকটাতেই এই হাইপো থেকে হাইপারের দিকে সলভেন্টের ফ্লো এটাই হচ্ছে ঘটনা এবং তার ফলস্বরূপ যা ঘটে সেইটাই এখানে দেওয়া আছে। পরেরটা দেখো, নর্মাল স্যালাইন ইজ 0.84% NaCl সলিউশন। কেন নর্মাল যে স্যালাইন আমরা মানে ইউজ করা হয় হসপিটালে পেশেন্টদের জন্য সেটা 0.84% NaCl সলিউশন তার মধ্যে রাখা থাকে। কেন, কারণ আমাদের ব্লাড প্লাজমা তারও হচ্ছে যা কনসেন্ট্রেশন আর এই সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা সেম অর্থাৎ আইসোটোনিক। যদি এর থেকে কম বেশি কিছু হয় তাহলে এই আগের এক্সাম্পলটায় আমরা যে ঘটনা দেখলাম সেই রকম কিছু ঘটনা ঘটবে, হয় আমাদের শরীরের ভেতরকার যে সেলগুলো সেইগুলো ফুলে উঠবে এবং ফেটে যাবে একসময় বা সংকুচিত হয়ে যাবে, দুক্ষেত্রেই সমস্যা বা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে স্যালাইনের কনসেন্ট্রেশনটা এরকম থাকে। নেক্সট হচ্ছে পারসনস উইথ হাই ব্লাড প্রেশার আর অ্যাডভাইস টু টেক লেস অ্যামাউন্ট অফ সল্ট ইন ফুড। যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের খাবারে কম লবণ ব্যবহার করতে বলা হয়। কেন, কারণ খাবার যদি সল্টি হয়ে যায় তাহলে সেইটা হাইপারটোনিক হয়ে যায় ব্যাপারটা, এবং সেটা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন বিভিন্ন যে সেলসগুলো আছে বা বিভিন্ন যে অর্গ্যানগুলো আছে তাদের ভেতরকার যে সলিউশন তার তুলনায় আমাদের খাবারের ভেতরকার যে সলিউশন সেটা হাইপারটোনিক। সুতরাং আবারও ওই হাইপো থেকে হাইপারের দিকে অসমোসিস স্পন্টেনিয়াসলি ঘটতে থাকবে এবং সেই সমস্ত অর্গ্যানগুলো ড্যামেজড হবে। এবং যদি ব্লাড প্লাজমার ভেতরে বেশি বেশি পরিমাণে চলে আসে তাহলে প্লাজমার ভেতরকার যদি তোমার সলিউশনের মানে যদি সলভেন্টটা প্রবেশ করতে থাকে তাহলে তার অ্যামাউন্টটা বাড়বে, ন্যাচারালি প্রেশারটা আরও বেশি বেড়ে যাবে।
সেই জন্য যাদের হাই ব্লাড প্রেশার তাদেরকে কম পরিমাণে লবণ খাওয়ার জন্য বলা হয়। ইনজেকশন সলিউশন, মানে সলিউশনগুলো ইনজেক্ট করা হয় শরীরে, মাস্ট বি অফ সেম কনসেন্ট্রেশন দ্যাট অফ আওয়ার ব্লাড প্লাজমা ডিউরিং ইন্ট্রাভেনাস ইনজেকশন। আবার ওই একই আনসার, ব্লাড প্লাজমার ভেতরে যখন ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া হয় সেটার কনসেন্ট্রেশন প্লাজমার কনসেন্ট্রেশনের সঙ্গে যদি সমান না হয়, যদি আইসোটোনিক না হয়, যদি হাইপো বা হাইপার হয়, তাহলে প্লাজমা থেকে জলীয় অংশটা মানে 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 জল আর কি বাইরে বেরিয়ে যাবে। যদি সেটা হাইপো হয়ে যায় বা যদি হাইপার হয়ে যায় তাহলে তার ভেতরে প্লাজমার ভেতরে বাইরে থেকে জল প্রবেশ করবে। দুক্ষেত্রেই ব্লাড প্লাজমা অ্যাজ ওয়েল অ্যাজ পুরো ব্লাডটাই কী হবে, ইনফেক্টেড হয়ে যাবে বা সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফর সোর থ্রোট, গলা যদি ব্যথা হয় তাহলে গার্গেল উইথ NaCl ওয়াটার, নুন জল দিয়ে গার্গেল করতে বলে গলা ব্যথা হয়ে গেলে। কি হয়, গলা যখন ব্যথা হয় তখন অ্যাকচুয়ালি গলার ভেতরকার যে এখানকার যে সেলসগুলো থাকে সেখানে জল প্রবেশ করে এবং জল প্রবেশ করে সেলগুলোকে ফুলিয়ে দেয়। তো সেলগুলো যেহেতু ফুলে থাকে তাই জন্য ব্যথাটা হয়। এবার যখন নুন জল দিয়ে গার্গেল করা হয় তখন নুন জলটা বেশি কনসেন্ট্রেটেড, মানে হাইপারটোনিক। এবার সেটা যদি ওইখানে স্টে করে খানিকক্ষণ তাহলে হাইপো থেকে হাইপারের দিকে আবারও অসমোসিস হবে, অর্থাৎ যে সেলগুলোর ভেতরে জল জমেছিল সেখান থেকে জলগুলো অসমোসিসের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে আসবে। সেল মেমব্রেন সবগুলোই তো SPM। এই করে কী হবে, ব্লাড সেলের ভেতরে যে জলগুলো ঢুকে গেছিলো সেইগুলো বেরিয়ে আসবে, ফলে গলা ব্যথা ন্যাচারালি কমে যাবে। নেক্সট হচ্ছে মিট ইজ প্রিজার্ভড বাই মেকিং ইট সল্টেড। মাংস যখন সংরক্ষণ করা হয় তখন নুন মাখিয়ে রাখা হয় সেটাকে সংরক্ষণ করার জন্য। কেন? কারণ মাংসটা বা যে কোনো ফুড যখন নষ্ট হয় তখন তার মধ্যে কী থাকে, ব্যাকটেরিয়াগুলো এসে সেগুলোকে নষ্ট করে দেয়। ব্যাকটেরিয়ার দেহের ভেতরে যে সলিউশনটা থাকে সেই পার্টিকুলার সলিউশনটা যদি এটাকে সল্টেড করে রাখা হয় তাহলে, সল্টেড যদি থাকে তাহলে এটা একটু হাইপারটোনিক হয়ে যায় ব্যাপারটা। তো তার তুলনায় ব্যাকটেরিয়ার ভেতরকার যে সলিউশনটা সেটা হাইপোটোনিক। এবার সেইখান থেকে সমস্ত সলভেন্টটা বাইরে বেরিয়ে চলে আসে এবং ব্যাকটেরিয়ার দেহ থেকে যদি সলভেন্ট যদি বাইরে বেরিয়ে চলে আসে তাহলে সেটা এমনি এমনি মারা যায় ব্যাকটেরিয়াগুলো। সুতরাং খাবারটা আরও বেশি দিন ধরে ভালো অবস্থায় থাকে। এবার এই ধরনের অনেক কোয়েশ্চেন আরও তোমরা বইতে পাবে, এবং যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এই পার্টিকুলার কোয়েশ্চেনগুলোর খুব সুন্দরভাবে আনসার লেখানো থাকে। তাই জন্য আমি এইগুলোর আনসার লেখাচ্ছি না, তোমরা বই থেকে কনসাল্ট করে আনসারগুলো লিখে নিও। তো দেখো, এই ছিল আজকে আমাদের অসমোটিক প্রেশার সংক্রান্ত মানে থিওরিটিক্যাল পার্টটা এখানেই শেষ হলো। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই আমরা থামবো। নেক্সট ভিডিওতে আমরা অসমোটিক প্রেশার সংক্রান্ত প্রবলেম আলোচনা করব এবং অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি নিয়েও আলোচনা করব। তবে যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।